রাত্রি, বাবা নুহাসকে একটু ডেকে বলো এগুলো ক্লিন করতে। আর তোমার বোনকে ডিনারে এই মাছটা দেব, আর কিছু না। এলোমেলো দিনগুলোতে আজ আরও এলোমেলো লাগছে। ঘরময় এক দুর্দান্ত ঝড় বয়ে গেছে যেন। এই ঘরে কেউ ঢুকলে নির্ঘাত এক ধ্বংসাবশেষ বা পরিত্যক্ত কক্ষ ভাববে। আর এই মস্ত ধ্বংসস্তূপের মাঝে উকি দিলে দেখা যাবে এলোমেলো কিন্তু অসম্ভব রূপবতী এক কিশোরীকে। ঘরময় সব কিছু উলটপালট করে সে নিজেকে স্বর্গীয় সাজে সাজাতে ব্যস্ত। এক কোণে ছকে ঝুলিয়ে রাখা কালো গাউনটা দারুণ লাগছে দেখতে। জিনিয়া চুলগুলোকে সযত্নে স্ট্রেইনারের চাপে সোজা করেছে। গটগট পায়ে ঘরে ঢুকে এলো রাত্রি। তোমার এখনো হলো না জিনি? বাবা কিন্তু খুব রাগ করছেন। শেষে আবার আমাদের ছাড়াই না চলে যান। জিনিয়া ঘাড় কাত করে তাকালো ওর দিকে। মেয়েটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে, যাকে বলে ঝলসে যাওয়া রূপ। গোল্ডের শাড়ি আর পাতলা গোল্ডের গয়নায় ওর ফর্সা রং যেন আরো ঠিক করে বেড়াচ্ছে। জিনিয়া দাঁত বের করে অদ্ভুত হেসে বলল, आय हाय मेरी कैटरीना कैफ क्या लग रही हो বাক্য হেসে ছুঁড়ে দিল এক উড়ন্ত চুপ। রাত্রির মুখশ্রী অবলীলায় লাল বর্ণ ধারণ করলো। সে কি তবে লজ্জা পেল? জিনিয়াকে উদ্দেশ্য করে ও বলল, এসবে আমার মন করলেও বাবার গলবেন না। আধ ঘন্টা ধরে নিচে বসে আছেন আর তুমি এখনো ড্রেসও চেঞ্জ করনি। একে হাল রুমের। আর বকো না তো, কেউ প্রশংসা করলে কি তাকে এভাবে ধমকাতে হয়? আর আমি কি রোবট যে আমার রুম সারাদিন ঝকঝকে তকতকে থাকবে? মানুষের রুম এমন একটু একটু অগোছালো থাকে, বুঝলেন? নট আ বিগ ডিল। এটা একটু একটু হ্যাঁ, অবশ্য ঠিকই আছে। তোমার জন্য এটাই একটু একটু। আর কতক্ষণ লাগবে? মিস্টার অ্যাডভোকেট মেহরাজ সাহেবকে বলো, সংসদের চিফ উপদেষ্টার মেয়ে দেখা চাইলেই পাওয়া যায় না। তিনি যেন অনন্তকাল অপেক্ষা করেন। হুম। আচ্ছা, আসলে গিয়ে বলে দিই। জিনিয়ার চেহারায় ভাব গতি অমনি বদলে গেল। মুখটা কাদো কাদো করে বলল, এ মামা, না প্লিজ। চৌধুরী বাড়িতে আজ চাঁদের হাট বসেছে। রঙে রঙে মেতে আছে বাড়িঘর আঙিনা। এই চৌধুরী বাড়ি আজ যেন এক উৎফুল্ল কিশোরীর মতোই দক্ষিণা হাওয়ায় তরতাজা হয়ে প্রাণ ঢালা হেসে সারা পাড়া মাতিয়ে বেড়াচ্ছে। চৌধুরী দম্পতির আজ বিবাহ বার্ষিকী। তাদের 30তম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে আজ করা হয়েছে বিশাল আয়োজন। ডার্ক ব্রাউন কালারের গাড়িটা দিগন্তের বাড়ির বিশাল গেটের ভেতরে প্রবেশ করতে মুখ হা হয়ে গেল জিনিয়ার। কত বড় বাড়ি, একেবারে রাজপ্রাসাদ যেন। জিনিয়ার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুব খুঁটিয়ে দেখছিল যতটা ওর আঁখি যুগলে ধরা দিয়েছিল, ঠিক ততটাই মুগ্ধতা উপচে পড়ছিল। গাড়ি থেমে যেতেই মুগ্ধতা কাটিয়ে বাস্তবে ফিরে এলো জিনিয়া। দুজন লোক দ্রুত এগিয়ে এসে গাড়ির দরজা খুলে নেয়। জিনিয়া সাবধানে লং গাউনটা একটু উঁচিয়ে পা বাড়িয়ে নেমে আসে গাড়ি থেকে। গাড়ির অপর পাশ থেকে রাত্রিও নেমে এসে দাঁড়ালো ওর পাশে। জিনিয়া মাথা উঁচুতে করে তাকালো পুরো বাড়িটার দিকে। কত সুন্দর, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। রাত্রি ওর বাহুতে হালকা ধাক্কা মেরে নিচু স্বরে ফিসফিসিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও যাবে? জিনিয়া যেন ধ্যান ফিরে পেল। মাথাটা জোরে ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে লম্বা গাউন আবার উঁচু করে ধরে সিঁড়িতে পা রাখলো। দুটো সিঁড়ি পেরোতেই সামনে থেকে কেউ হাত বাড়িয়ে দিল। হাতটা যেন জিনিয়ার চিরচেনা। সে হাত থেকে চোখ সরিয়ে আগন্তুকের মুখে রাখলো। এক চিলতে হেসে বলল, হ্যালো ভাইয়া। মুয়াজের মুচকি হাসি বজায় রেখে এসে বলল, হাই প্রিন্সেস, মে আই? বাড়িয়ে রাখা হাতটা নিঃসংকোচে ধরে ফেলে জিনিয়া বলল, স্যার। বাড়ির বাইরের চেয়ে ভিতরে দৃশ্য জিনিয়ার কাছে আরো বেশি নান্দনিক আর অভাবনীয় সুন্দর লাগলো। এক হাতে গাউন আর অন্য হাতে মুয়াজের বাহু আঁকড়ে ধরে সে ভেতরে প্রবেশ করেছে। হাঁটছে আর সবকিছু অবাক হয়ে দেখছে, কিন্তু মুয়াজকে তখনও আগলে রেখেছে। জিনিয়ার পাশেই হাঁটছে রাত্রি। তার মাথাটা বরাবরের মতোই নিচু আর চলার ছন্দ শান্ত। মুয়াজ যেন আর চোখে ওকে বারবার দেখছে। মেয়েটাকে দেখে আজ তার হৃদস্পন্দন দ্বিগুণ নয় বরং 3 গুণ গতিতে চলছে। জিনিয়ার চোখ পড়ল টেবিলের ওপর রাখা নানা ধরনের ডেজার্টের দিকে। বাড়িতে ঢুকেই মানুষের চোখে কত কি না পড়ে। আর এই চোখের
আর এই মেয়ের চোখে পড়ল কিনা ডেজার্টের পাহাড়। খাবার যেহেতু বুফে আকারে সাজানো, তাই এক পাশেই সব খাবারের টেবিল সারিবদ্ধ করে রাখা। মিষ্টি জিনিসে জিনিয়ার খুব লোভ, আর সেই লোভ থেকেই এত মিষ্টি আইটেম দেখে তার চোখ দুটো চিকচিক করে উঠল। হঠাৎ মুয়াজের হাত ছেড়ে টেবিলের দিকে এগিয়ে যায় জিনিয়া। ঘটনা এত দ্রুত ঘটে গেল যে মুয়াজ বা রাত্রি কিয়ৎকাল কিছুই ঠাউর করতে পারল না। হুশ ফিরতেই মুয়াজ ঠোঁট কামড়ে হাসে আর রাত্রি ছাড়ে হতাশ নিঃশ্বাস। অতঃপর সেও মুচকি হাসে। মুয়াজ যেন মোক্ষম সময় পেয়ে গেল রাত্রির সাথে ভাব জমানোর। এই সময়টুকু সে কি অবহেলায় খোবে? এতটা বোকা সে নয়। গলা নামিয়ে বলল, জিনি খুব ভোজনাশিক। রাত্রি মাথা তোলে না, তাকায় না পাশে দাঁড়ানো সুদর্শন গড়নের পুরুষটির দিকে। নত মস্তকে মৃদু স্বরে বলে, সব কিছুতে না, ডেজার্ট খুব পছন্দ করে। মুয়াজ যেন হতাশ হলো। ভেবেছিল মেয়েটি তাকাবে তার দিকে, রক্তিম সৌন্দর্যে ছেয়ে যাওয়া মুখটা সে দেখবে ক্ষণকাল, কিন্তু তার হলো না। তরুণী তার মায়াবী চোখ জোড়া ঘুরিয়ে তাকালো না। মুয়াজ হতাশ হয়ে হাসলো। আচ্ছা। আর কথা হলো না তাদের। রাত্রি এগিয়ে গেল মেহরাজ সাহেবের দিকে। দূর থেকে তিনি ইশারায় ওকে ডাকছেন। টেবিল থেকে একে একে প্রায় সব রকমের কেকের টুকরো প্লেটে তুলে নিচ্ছে জিনিয়া। নিতে নিতে হাল এমন যে প্লেটে আর জায়গায় হচ্ছে না, তবু সে তুলেই যাচ্ছে। মনে হচ্ছে সে এখান থেকে সরলেই বুঝি সব গায়েব হয়ে যাবে। চেহারায় এক গদগদ ভাব, যেন পুরো পৃথিবীটাই এই মুহূর্তে তার হাতের মুঠোয় ধরা দিয়েছে। কিন্তু জিনিয়ার জীবনে উপচে পড়া আনন্দ আসবে, আর তা ভুন্ডুল করার মতো কেউ হাজির হবে না। তা কি করে হয়? আনন্দটুকু ভুন্ডুল করার মন্ত্র হিসেবেই যেন স্বয়ং হাজির হয়ে গেল দিগন্ত চৌধুরী। চিজ কেকের টুকরোটা কেবল প্লেটে তুলেছে সে, তখনই খুব কাছ থেকে ভেসে এলো গম্ভীর এক পরিচিত কণ্ঠস্বর। সব একসাথে খেতে হবে, আরেকবার নেওয়া যাবে না? আকস্মিক এমন ঘটনায় লাফিয়ে ওঠে জিনিয়া। দেহের কম্পনে হাত ফসকে প্লেটটা প্রায় পড়েই যাওয়ার উপক্রম। দিগন্ত ছিল তাই রক্ষে। না হয় আজ এই প্লেট হাত থেকে পড়েই যেত। পড়তে যাওয়া প্লেটটাকে এক হাতে বাঁচিয়ে দিল দিগন্ত। জিনিয়ার রাগ ধরাস করে সাত আকাশের পৌঁছালো। চাপার আগে জিনিয়া হিসিয়ে বলে, আপনার খুব বেশি ক্ষতি করেছি বলে তো মনে পড়ে না, তাহলে আমার পেছনে এমন লেগেছেন কেন? সমস্যা কি আপনার? দিগন্ত যেন আকাশ থেকে পড়লো। মনে মনে ভাবলো, আরে এই মেয়ে বলে কি? কেকের প্লেট গায়ে ফেলে এখনই একটা বিশ্রী পরিস্থিতিতে পড়তে যাচ্ছিল, আমি বাঁচালাম আর সে আমাকেই তেজ দেখায়। রাগের মাত্রা পাল্লা দিয়ে বসতে লাগলো তারও। এত রীতিমতো উপকারের বিপরীত শাস্তি হয়ে গেল। কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে সে বলল, এই বেয়াদব মেয়ে, আমি তোমার পেছনে লাগছি? তোমার পেছনে লাগার মতো আছেটা কি? হ্যাঁ, ইম্যাচুয়ার ক্লামসি মেয়ে একটা। উপকারের মূল্য দিতে শেখো। কথাটুকু শেষ করেই তড়িৎ গতিতে জিনিয়ার হাতে কেকের প্লেট ধরিয়ে দিয়ে স্থান ত্যাগ করলো সে। আর জিনিয়া তাকিয়ে রইল একেবারে হাবলার মা ভ্যাবলা কান্তিনী হয়ে। বিস্ময় ভাব কাটিয়ে উঠতেই ফের ফুঁসে উঠে কিশোরী। নাকের আগা লাল বর্ণ ধারণ করতে ফুসফুস করে নিজের মনেই বলে, হিংসুটে পাংসুটে আজাইরা অবজ পাতি নেতার ধবল রোগী। তুই নেতা হতে পারবি না, দেখিস তুই। পাপা যদি সাহায্য করেছে না তো কি হয়েছে? আমি কুরবানকে সাহায্য করব, বেটা আজ তো একটা শয়তান। কোন কুক্ষণে যে এর উপর ক্রাশ খেয়েছিলাম আমি। ধুর, ক্রাশ খাওয়ার যোগ্যই না। টাইম ওয়েস্ট টোটালি। মনে মনে হাজার খানিক গালি দেয়া শেষ জিনিয়ার। এর মাঝে টুকিটাকি করে অর্ধেক প্লেট কেকও সাবার করে দিয়েছে। হঠাৎ খেয়াল করলো দূর থেকে হাত নেড়ে তার বাবা তাকে ডাকছেন। কেকের টুকরো মুখে পুরেই সেদিকে অগ্রসর হলো জিনিয়া। জিনিয়ার সামনে এগিয়ে যেতেই আফজাল চৌধুরী একগাল হেসে বললেন, হ্যালো বেটা। মুখ ভর্তি খাবার হওয়ার কারণে উত্তর দিতে পারছিলেন না জিনিয়া। ফুলো গালে একগাল হাসলো কেবল। মেহেরাজ সাহেব কপাল কুঁচকে বললেন, এসব কি চিনি? এত কেক নিয়েছো কেন? আর এভাবে মুখ পুড়ে খাচ্ছ কেন? মাত্রই তো এলাম আমরা, একটু ধৈর্য ধরতে পারতে। মেহেরাজ সাহেবের চাপা রাগে নিম্ন স্বরে কথা বলা কথাগুলো শুনে আফজাল চৌধুরী মুচকি হেসে বললেন, তুমি এমন কেন করছো মেহেরাজ? বাচ্চা মেয়ে ক্ষুধা লেগেছে, তাতে বকার কি হলো?
জিনিয়া যেন অযাচিত আশকারা পেয়ে আকাশে উঠতে লাগলো। মুখের খাবারটুকু শেষ করে বলল, এগুলো তো খাওয়ার জন্যই, তাই না আঙ্কেল? খাওয়ার জিনিস খাচ্ছি, তাতে তো সমস্যা কি হলো? এটা কোনো যৌক্তিক কথা নাকি? অ্যাডভোকেট হয়েও তিনি যুক্তি জানেন না? এমন লোককে চাকরি দিয়েছেন কেন? জিনিয়ার কথা শুনে হো হো করে হেসে উঠলেন আফজাল চৌধুরী। তার প্রাণবন্ধ হাসির শব্দে এক মুহূর্তের জন্য যেন থমকে দাঁড়ালো পুরো অনুষ্ঠান বাড়ি। সবাই চোখ ঘুরিয়ে অকাল তার দিকে তিনি কোনো রকমে হাসি আটকে সবার উদ্দেশ্যে বললেন। সরি, এক্সকিউজ আস্ক অ্যান্ড এনজয়। আবার জিনিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, বয়স হয়েছে তো একটু, তাই গোলমাল লেগে যায়। নতুন একজন উপদেষ্টা খুঁজতে হবে দ্রুত, কি বলো? জিনিয়ার নিজের খাওয়ায় ব্যস্ত থেকেই জবাব দিল। হুম। রাত্রি খেয়াল করলো মেহেরাজ সাহেব রাগ করেছেন। মেয়ের উল্টোপাল্টা কথা বা কাজ তার কোনোটাই ভালো লাগছে না। সে কথা কাটানোর জন্য বলল, আন্টিকে দেখছি না, উনি কোথায় আঙ্কেল? আফজাল চৌধুরী হেসে বললেন, এদিকেই তো ছিল, এদিকেই হবে আশেপাশে। এদিকে সেদিকে চোখ ঘোরাতেই তার চোখ পড়ল দূরে দাঁড়িয়ে পলিটিক লিডারদের সাথে কথা বলতে থাকা দিগন্তের দিকে। তিনি দিগন্তকে ইশারায় ডাকলেন। দিগন্ত তার পাশে এসে দাঁড়াতেই তিনি বললেন, তোমার আম্মু কোথায়? অনেকক্ষণ ধরে দেখছি না। দিগন্ত হাতের সাহায্যে সিল্কি চুল গুছিয়ে নেওয়ার মতো হাত চালিয়ে বলল। আম্মু তো একটু উপরে গেছে। চিন্তার ছাপ পড়ল আফজাল চৌধুরীর চেহারায়। অসুস্থ লাগছে? না, একটা কি যেন কাজে গেছে। আচ্ছা। কথা শেষ করেই সেখান থেকে চলে যাচ্ছিল দিগন্ত। যাওয়ার সময় একবার চোখ পড়ল জিনিয়ার দিকে, অমনি মুখ বাঁকিয়ে ভেঙচি কাটল সে। এই দৃশ্যটি অন্য কারো চোখে না পড়লেও আফজাল চৌধুরী দেখলেই ঠিকই। সামনে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলাকে দেখে জিনিয়া কেমন একটা মামা গন্ধ পেল যেন। কেমন স্নিগ্ধতা আর অদ্ভুত মায়াবী ঘ্রাণ জিনিয়া আসন্ন হয়ে পড়ল। হারিয়ে গেল ভিন্ন এক পৃথিবীতে। শুধু পলকহীন সে সামনের এই মহিলার দিকেই তাকিয়ে রইল। নড়াচড়া করতে ভুলে গেছে যেন কিশোরী। মুহূর্তে অক্ষিতয় স্থির হয়ে রইল। চঞ্চলা অবাধ্য জিনিয়ার হুট করে এতটা স্থিরতা যেন কিঞ্চিত ভাবালো দিগন্তকেও। একটা ধীরস্থির এই মেয়েকে সে কখনো দেখেনি। চেয়ারে বসা দিশারা চৌধুরীর হাত ধরে তার সামনেই দাঁড়িয়ে আছে সে। ভদ্রমহিলা পাশে পাতা চেয়ার দেখিয়ে হেসে বললেন, বসো। জিনিয়া শান্ত মেয়ের মতো গুটিসুটি মেরে বসে পড়লো তার সামনে। এখনো তাকিয়ে আছে তার দিকে। হালকা হাতে গাল ছুঁয়ে দিয়ে তিনি বললেন, মাশাআল্লাহ, লক্ষ্মী বাচ্চা। আদরে স্পর্শ আর আদরে কণ্ঠস্বরে মনের ভেতর এক অন্যরকম অনুভূতি খেলে গেল জিনিয়ার। তবে এই অনুভূতি নতুন তার কাছে, সদ্য পাওয়া যক্ষের ধন। পাশ থেকে দিগন্ত ফোড়ন কেটে বলল, লক্ষ্মী আর এই মেয়ে? তুমি চেনো না তো আম্মা, সেজন্য বলছো। আর কিছুক্ষণ দেখো, তারপরেই বুঝবে কেমন লক্ষ্মী। দিগন্তের কথায় ঠান্ডা মেজাজে তড়াক করে আগুন লেগে গেল জিনিয়ার। চোখ গরম করে তাকালো ওর দিকে। দিগন্ত তাকিয়ে আছে ভাবলেশহীন, যেন সে বলছে, যা বলেছি ঠিক বলেছি, তাকিয়ে লাভ নেই। দিশারা চৌধুরী কাপড় বসালেন ছেলের কাঁধে। এই, এসব কেমন কথা দিগন্ত? মারবো কিন্তু। দিগন্ত অবাক হলো। আবারও ওর বাবা মা দুজনেই তো দেখছি এই পুচকে মেয়ের আগে ভাগে পড়ে গেল। মেয়েটা তো আস্ত একটা জঞ্জাল। সে বাহুতে হাত বুলিয়ে অভিমানের স্বরে বলেন, তুমিও বাবার মতো করছো আম্মা। এই মেয়েটাই কি তোমাদের সব নাকি? আমি না তোমাদের সব? বুঝলাম না বিষয়টা। তিলকে তাল করা ভালোই শিখে গেছিস। সামনে বসা জিনিয়ার দিকে আঙুল তাক করে দিগন্ত বলল, এই মেয়ে থেকেই শিখেছি। জিনিয়া তো আর দমে যাওয়ার পাত্রী নয়। সে মুখ বাঁকিয়ে বলল, তাহলে তো আমি আপনার শিক্ষক, শিক্ষককে সম্মান দিয়ে কথা বলবেন, নয়তো গুনাহ হয়। জিনিয়ার চঞ্চল স্বভাবের সাথে দীপ্তিময় মস্তিষ্কেও জানান পেয়ে গেলেন দিশারা বেগম। তিনি সামান্য শব্দ করে হাসলেন। শিক্ষককে সম্মান না দিলে কিন্তু তোর গায়ে হাত তো তুলতে পারি, বুঝলি? এটা কিন্তু লিগ্যাল। আর আমি কিচ্ছু বলতেও যাব না, তাই নিজের গা বাঁচিয়ে চলো। দিগন্ত অসহায় চিত্তে বলল। সিরিয়াসলি আম্মু? দিশারা বেগম আবারও হাসলেন। জিনিয়াকে উদ্দেশ্য করে বললেন, থাক ম্যাম, এবারের মতো মাফ করে দিন, পরে এবার কোনো ছাড় নেই। দুজনেই সশব্দে হেসে উঠল। হঠাৎ দিগন্ত টের পেল এক ঝাঁক সুখ হয়তো
তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে, যেন তার দীর্ঘকালের প্রত্যাশিত কোনো চাওয়াকে আজ খুব কাছ থেকে দেখছে সে। রাত্রি দাঁড়িয়ে আছে মেহেরাজ সাহেবের সাথে। আজ এখানে অনেক পলিটিশিয়ান, নিউজ রিপোর্টার এবং অনেক নামী অ্যাডভোকেটও আছেন নানাবিধ ব্যবসায়ী ও শিল্পপতিগণ। সবার সাথে একটু একটু করে রাত্রিকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন মেহেরাজ সাহেব। তার রিটায়ারমেন্টের পর তার হাতের সকল কেস রাত্রি হ্যান্ডেল করবে, তাই ওকে সবার সাথে মিশতে আর সখ্যতা বজায় রাখার জন্যই মূলত আজ এখানে নিয়ে এসেছেন তিনি। ভিড়ের থেকে একটু আড়ালে গিয়ে দাঁড়ালো রাত্রি। কথা বলতে বলতে বেশ ক্লান্ত হয়ে পড়েছে সে। ঠিক তখন তার সামনে সে এক গ্লাস জুস এগিয়ে দিয়ে পুরো একটু গালটা ভিজিয়ে নিন। রাত্রি চোখ তুলে তাকালো মুয়াজকে দেখে, কপাল কুঁচকে এদিক ওদিক চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করলো, জিনি কোথায়? মুয়াজ স্মিত হেসে জবাব দিল, দিগান্ত আর আন্টির সাথে গল্প করছে। রাত্রি স্বস্তি নিঃশ্বাস চাইল, হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে বলল, ধন্যবাদ। মাই প্লেজার উকিল ম্যাম। রাত্রি গ্লাসে চুমুক দেওয়ার ফাঁকে একবার আর চোখে তাকালো, দেখলো মুয়াজ সামনের দিকে তাকিয়ে আছে। এতে একটু স্বস্তি হলো তার। যাক, অন্তত ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নেই। মুয়াজের কাছে ওর পাশে দাঁড়িয়ে থাকাটাই যেন আকাশের চাঁদ পাওয়ার মতো সুখকর। তার উপর ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার চিন্তা করতেও হয়তো তাকে শতবার ভাবতে হবে। দূর থেকে সে দেখেছে দিগন্তের জন্য দিশারা বেগমের ভালোবাসার ছোট ছোট প্রকাশগুলো কতটা সুন্দর হয় মা, কতটা সুন্দর হয় মায়ের ভালোবাসা। সবই যেন মনোমুগ্ধকর কোনো অনুভূতি দিয়ে যাচ্ছিল ওকে। কিন্তু এত সব দেখে সে খুশি হতে পারল না, বরং মোচড় দিয়ে উঠল মনের গহীনে। কোনো এক শূন্য জায়গার অনুভূতি তাকে পেয়ে বসলো। বুকটা ফাঁকা লাগছে তার। সম্পূর্ণ পৃথিবীর বুকে সেই হয়তো একা বসবাস করে কোনো পিপাসু আত্মা, মাতৃস্নেহের জন্য পিপাসু এক কিশোরী। তারই একাকিত্বে নীরব হয়ে দাঁড়িয়ে থাকা চোখে ধরা দিল দিগন্তের। ছটফট করা মানুষ হঠাৎ শান্ত হয়ে গেলে পরিবেশও তাকে মেনে নিতে পারে না, তেমন দিগন্তের কাছেও ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না। ধীর পায়ে নিঃশব্দে এসে দাঁড়ালো জিনিয়ার পাশে। বিষয়টা জিনিয়া খেয়াল করলেও এক পলকের জন্য তাকালো না ওর দিকে। এখনো দূর আকাশে তাকিয়ে আছে, মনে হচ্ছে তারা গুনছে। জিনিয়াকে আনমনে তাকিয়ে থাকতে দেখে দিগন্তের কেমন হাঁসফাঁস লাগলো। বুকের ভেতরে কিছু একটা খুব কষ্ট পাচ্ছে বলে তার মনে হলো। সে নরম চোখে জিনিয়ার দিকে তাকিয়ে রইল। ফর্সা মুখটা যা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে এই মুহূর্তে। চোখ দুটো টলমল করছে, যেন গড়িয়ে পড়তে চাইছে কয়েক বিন্দু অস্ত্র, কিন্তু সেগুলোকে নিজের মাঝে জোর করে আটকে রেখেছে জিনিয়া। জিনিয়া নিজ থেকে কথা বলতে শুরু করলো। আমি যখন ছোট ছিলাম তখন যদি পাপাকে জিজ্ঞেস করতাম, পাপা ওয়ার ইজ মাম, পাপা তখন বলতেন তোমার মাম বেহেশতে আছে। আমি যদি জিজ্ঞেস করতাম সেটা কোথায়, পাপা বলতেন আকাশে। তখন আমি আরো কিছু জিজ্ঞেস করতে চাইলে পাপা থামিয়ে দিতেন, আমায় ঘুম পাড়িয়ে দিতেন, না হয় অন্য কাজের উসিলা দেখিয়ে বেরিয়ে পড়তেন। আর আমার না করা প্রশ্নরা আমার কাছেই থেকে যেত। আমি ভাবতাম মাম যেহেতু আকাশে আছে, তবে আকাশ পানে তাকিয়ে কথা বলে সে নিশ্চয়ই শুনবে। সেই ভাবনা থেকেই একা বসে কত কথাই না বলতাম আকাশের দিকে তাকিয়ে থেকে। এতটুকু বলে গা দুলিয়ে একটু হাসলো সে। ঘুরে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো দিগন্তের দিকে। দিগন্ত যেন এক চোখ হাহাকার নিয়ে তাকিয়ে আছে। জিনিয়া পড়তে চাইলো না দিগন্তের চোখ। সে আবারও সশব্দে হেসে বলল, কিন্তু বড় হওয়ার পর বুঝলাম মৃতরা কখনো ফিরে আসে না। মৃতরা কিছু শুনতেই পায় না, তাদের অস্তিত্ব আর থাকে না। তারা এখন অন্য জগতে ভিন্ন রূপে বেঁচে আছে। কি বোকা ছিলাম না আমি। বলেই খিলখিলিয়ে হাসতে লাগলো। কিন্তু সেই খিলখিলিয়ে হাসির মাঝেও দিগন্ত বিষাদ খুঁজে পেল। হাসি টেনে দিগন্তের দিকে তাকিয়ে সে বলে, আপনি খুব লাকি পাতি নেতা। আমার মা খুব সুন্দর, একদম আদর আদর টাইপ সুন্দর। কপাল কুচকালো দিগন্ত। অস্পষ্ট স্বরে বলল, আদর আদর সুন্দর। জিনিয়া ফের হাসে। হ্যাঁ, আদর আদর সুন্দর। এটা সৌন্দর্যের কোন পর্যায়ে পড়ে শুনি? জিনিয়া মুখটাকে বিজ্ঞদের মতো ভাবুক রূপ দিয়ে বলে, যাকে দেখলে খুব আদর পায়, দেখলেই মনে হয় মন ভরে ছুঁয়ে দিই, প্রাণ খুলে আদর দিই, তাকেই বলে আদর আদর সুন্দর। বুঝলেন? না, কিছু বুঝলাম না। মাথায় তো গোবরটুকুও নেই, বুঝবেন কি করে? কি বললে? খুব সাহস তো তোমার।
কিছু বলছি না বলে ঠিক কোন আকাশে উঠছো শুনি? আর একটা উল্টাপাল্টা কথা বললে না মুখ সেলাই করে দেবো, বেয়াদব। আপনি আমাকে আরেকবার বেয়াদব বললে আমি কি করব আপনি টেরও পাবেন না। দিগন্ত তুচ্ছ তাচ্ছিলের হাসি হাসলো। অপর্ণিশ চোখ বুলিয়ে বলল। তুমি কিছু করবে আমার? আচ্ছা, জিনিয়া ফুঁসে উঠে বলে। ডোন্ট আন্ডারএস্টিমেট মি মিস্টার পাতিনেতা। এই তুমি আবার। কথাটা বলেই জিনিয়ার দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে যাচ্ছিল দিগন্ত। এর মাঝেই রাত্রি এসে বলল। জিনি, চলো আমরা যাবো এখন। রাত্রিকে দেখে দমে যায় দিগন্ত। কিছুটা অসন্তোষ নিয়েই আবারও পিছিয়ে আসে এক পা। ফোঁস করতে করতে ফের ওকে ভেঙচি কেটে প্রস্থান নেয় জিনিয়া। রাতের তৃতীয় প্রহর চলেছে হয়তো, একেই বলে বিভারণী। এই তো ভোর হলো বলে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে দিগন্ত। অনুষ্ঠান শেষে সব গুছিয়ে বিছানায় যেতে অনেক দেরি হয়ে গেছে আজ, তাই হয়তো ক্লান্ত শরীর বিছানায় পড়তেই তলিয়ে গেছে গভীর ঘুমের রাজ্যে। মুঠোফোনের বিরক্তিকর কর্কশ আওয়াজে ঘুম ভেঙে হালকা হয়ে এলো দিগন্তের। বিছানা হাতড়ে ফোন তুলে নিয়ে অগাধ অনীহায় রিসিভ করলো সে। ঘুমু ঘুমু ভরাট গলায় কোনো মতে বলল। হ্যালো। অপর পাশ থেকে ভেসে এলো এক মেয়েলি ঋণে কণ্ঠস্বর। আপনি ঘুমাচ্ছেন? কেন ঘুমাচ্ছেন? কণ্ঠটা দিগন্তের চেনা মনে হলো। শুধু চেনা নয়, বরং অতি পরিচিত মনে হলো। আরও একটা জিনিস সে খেয়াল করলো, মেয়েটার কণ্ঠ কাঁপছে। সে কি কাঁদছে? প্রশ্নটা মাথায় ধাক্কা খেতেই দিগন্তের তন্দ্রা ছুটে গেল। গলা ছেড়ে বলল। কাঁদছো কেন? এতক্ষণ চেপে রাখলেও এবার হেঁচকি তুলে দিল মেয়েটা। আমার কেন কষ্ট হচ্ছে? আমি কাঁদছি আর আপনি ঘুমাচ্ছেন? কেন ঘুমাচ্ছেন? দিগন্ত ঘুম থেকে উঠেই এমন উদ্দেশ্যহীন কথাগুলো মাথায় ঢোকাতে ব্যর্থ হচ্ছে। একটা মেয়ে তাকে রাত বিরাতে কল করে জিজ্ঞেস করেছে সে কেন ঘুমাচ্ছে। এ আবার কেমন প্রশ্ন? দিগন্ত আপাতত বিরক্ত হলো না, বরং মেয়েটার কান্নার কারণ জানাটা জরুরি মনে হলো। কাঁদছো কেন? আপনি ঘুমাচ্ছেন তাই। আমি ঘুমাচ্ছি তাই কাঁদছো? না। তাহলে বারবার এটা কেন বলছো? কারণ আপনি ঘুমাচ্ছেন। দিগন্তের গলায় বিরক্তি থাকলেও অবচেতনে কোথাও একটা দুশ্চিন্তা উকি দিচ্ছে। মজা করার জন্য এই শেষ রাতে কল করেছো? ওপাশ থেকে দীর্ঘশ্বাস মেশানো ভারী স্বরে উত্তর এলো। আমার খুব মন খারাপ লাগছে। দিগন্ত বিছানায় উঠে বসলো। জানালার পর্দা ভেদ করে ভোরের নীলচে আলো ঘরে ঢুকছে। সে শীতল গলায় বলল। তো আমি কি করব? আপনি আমাকে কমফোর্ট করবেন। জিনিয়ার গলার স্বরটা এখন আর কেবল ঋণে নেই, তাতে একটা গভীর অভিমান আর আশ্রয়ের আকুতি মিশে আছে। দিগন্ত একটু কঠোর হওয়ার চেষ্টা করে বলল। আমার কি কোনো ঠেকা লেগেছে? লেগেছেই তো। কেন শুনি? কারণ আমি আপনার জান। কথাটা শুনে দিগন্তের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তো তারপরে নিজেকে সামলে নিয়ে শুষ্ক গলায় বলল। আমার কোনো জান নেই। জিনিয়ার কণ্ঠটা এবার ভিজে এলো। মনে হলো ওপাশে মেয়েটা হয়তো অন্ধকারে ঘরে গুটিসুটি মেরে বসে আছে, যার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে। আমার কিন্তু সত্যিই মন খারাপ, খুব বেশি। দিগন্ত দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটাকে সে রাগও করতে পারে না, আবার প্রশ্রয় দিতেও ভয় পায়। সে নরম গলায় জিজ্ঞেস করলো। তো আমি এখন কি করতে পারি? শোনান না একটা। দিগন্ত আকাশ থেকে পড়ল। গান? আমি গান টান পারি না, কোনোদিন গাইনি। যেমন পারেন তেমনই চলবে, ঘুম পাড়িয়ে দিন। দিগন্ত জানালার বাইরে শান্ত গাছপালার দিকে তাকালো। তার সারা পৃথিবী তখন ঘুমে আচ্ছন্ন। শুধু এই দুই অসম মেরুর মানুষের মাঝে এক অদ্ভুত অদৃশ্য সুতো কাজ করছে। সে ধমকের স্বরে বলল। চুপচাপ ঘুমাও, আমাকে বিরক্ত করবে না। ক্যাটকেটে রোদের তাপে ত্বক ঝলসে যায় যেন। ইট পাথরের রাস্তায় পা ফেলাই দেয়। এমন উত্তপ্ত মধ্য দুপুরে কাক পক্ষীতেও বাসস্থান ছাড়ে না। এমন বর্ষা মুখর দিনেও কেমন চৌচির করা কাঠফাটা রোদ উঠেছে আজ। এমন খরার দিনে স্যান্ডো গেঞ্জি আর সাদা লুঙ্গি পরে খালি গায়ে পিচ ঢালা রাস্তা ধরে হাঁটছে শাওন। মাইলের পর মাইল অবিরাম হেঁটেই চলেছে, না কারোর কথা শুনছে আর না নিজের দেহকে মানছে। অবশেষে তার পা এসে থামলো মেঘনার তীরে। কিয়ৎকাল পানির দিকে তাকিয়ে থাকলো নীরবে। পাশ থেকে তার চেলাচা মুন্ডরা সব তাকিয়ে আছে তার দিকে। এক একজন এক এক কথা বলে নিজেদের দিকে ওর মনোযোগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছে।
কিন্তু তাতে কেউ সফল হতে পারেনি। শাওন ধীরে ধীরে পানিতে নামতে শুরু করলো। নামতে নামতে গলার সমান পানি অবধি নেমে গেল। তার পেছনে তার চেলারাও দৌড়ে নেমে গেল পানিতে, যেন হ্যামলিনের বাঁশিওয়ালার গল্পের পুনরাবৃত্তি। শান্ত কিন্তু কঠিন গলায় শাওন চেঁচিয়ে বলল, আজ থেকে এক অন্য শাওনকে দেখবি তোরা। আজ থেকে শাওন আর কাউকে ভয় পায় না, আর কাউকে অর্ডারের তোয়াক্কা করে না। শাওন আজ থেকে একা একলা। শাওন নিজেই নিজের জন্য যথেষ্ট, কারো প্রয়োজন নেই ওর, কারো না। কথাগুলো বলে রাগে কাঁপতে থাকে শাওন। আচমকা হাসে সে, বৃষ্টি এক হাসি। সেই হাসিতে নেই মায়া, নেই বিদ্রুপ, কেমন এক রাশ ধ্বংসের ছায়া লেগে আছে যেন। বিরক্তি নিয়ে শাওন আবারও বলে, আজ এই মেঘনার পানিতে ভাসিয়ে দিয়ে গেলাম সেই পুরনো শাওনকে। এই রাজ্য আমার, আর রানীও আমার হবে। এই সব কিছুতে থাকবে একমাত্র এই শাওনের আধিপত্য। কথাটা বলেই ডুব দেয় সে পানিতে, যেন সত্যিই নিজের পুরনো সত্তাকে ধুয়ে দিতে চাইছে আর নতুন করে শুরু করতে চাইছে সব। তার কিছু চেলারাও এই একই আশা ছিল বহুদিনের। সকলের মধ্যেই কেমন এক চাপা উত্তেজনা আর উৎসবের আমেজ তৈরি হলো তার কথা শুনে। ভ্যাপসা গরমে ঘাড় গলা সব ভিজে চুপচুপ হয়ে আছে জিনিয়ার। গতকাল সারা রাত না ঘুমানোর ফলে বেলা 12টা পর্যন্ত ঘুমাইছে। এসি অন না করেই শুয়েছিল। এই গরমে ফ্যানের বাতাসে তার শরীর শীতল হচ্ছে না, তাই হয়তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে এমন একাকার অবস্থা। সকালে রাত্রি কয়েকবার এসে উকি মেরে গেছে, কিন্তু জিনিয়া জাগেনি বলে সেও আর ডাকেনি। তবে বেলা বেশ গড়িয়ে যাওয়ায় এবার ডাকতে এসেছে। এসেই এমন অবস্থা দেখে আফসোস মরছে সে। কেন সে এসিটা মনে করে অন করে দিয়ে গেল না? তাহলে তো আর এভাবে ঘেমে নিয়ে একাকার হতে হতো না মেয়েটাকে। রাত্রি নরম গলায় ডাকলো, জিনি ওঠো, অনেক বেলা হয়ে গেছে। এত ঘুমালে শরীর খারাপ লাগবে তোমার, উঠে পড়ো তো। আদুরে ডাক চোখ খোলে না জিনিয়ার। বেঘরে ঘুমাচ্ছে সে। রাত্রি বেশ সময় নিয়েই অনেকক্ষণ ডাকাডাকি করে তুললো ওকে। জিনিয়ার সে কি রাগ, তাকে কেন জাগিয়ে দিল? সবাই ওর সুখের দুশ্মন। ওকে কেউ শান্তিতে থাকতে দেখতে পারে না, এমন নানা রকম আবল তাবল বকতে বকতে ওয়াশরুমে চলে গেল সে। আর রাত্রি সেগুলো শুনতে শুনতে বিছানা গুছিয়ে নিচে নেমে এলো। জিনিয়া বড্ড বাচ্চা মানুষ এখনো, সারাক্ষণ এমন আবল তাবল বলতেই থাকে। তাই হয়তো তার কথা তেমন করে বাসার কেউ পাত্তাই দেয় না। ফ্রেশ হয়ে নিচে নামতেই জিনিয়া টের পায় বাসায় কিছু একটা অস্বাভাবিক লাগছে। চলন্ত পা দুটো কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়, তারপর সে আবারও চলতে থাকে আপন গতিতে। চঞ্চল পা জোড়া এসে থামলো ডাইনিং এরিয়ার বিশাল ওভাল টেবিলের সামনে। টেবিলের অপর থেকে লাল টকটকে একটা আপেল তুলে তাতে কামড় বসালো। সতর্ক চোখ দুটো ঘুরিয়ে ঘুরিয়ে দৃশ্যমান পুরো ঘরটাকে পরখ করেছে সে। গেটের দিকে চোখ পড়তে কপাল কুঁচকে এলো তার। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকে আসছে একজন জীর্ণ শীর্ষ গঠনের ছেলে, হাতে বড় বড় বাজারের ব্যাগ। জিনিয়া ক্ষণকাল তার দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, এই ছেলেকে আগে তার বাসায় কখনো কি দেখেছে? এমন কিছু মনে পড়ল না তার। জিনিয়া পায়ে পায়ে ছেলেটির দিকে এগিয়ে এলো। জিনিয়ার সামনে আসতে অস্পষ্ট হাসে ছেলেটা। ওকে পাশ কাটিয়ে ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করার পথেই জিনিয়া আটকে দেয়। দাঁড়াও। ছেলেটার পা থেমে যায়, কিন্তু ওর দিকে মাথা ঘোরায় না। জিনিয়া ঘুরে আবারও ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়। কে তুমি? এখানে ঢুকলে কি করে? হাতে কি তোমার? জিনিয়ার এভাবে পরপর প্রশ্ন ছুড়ে দেওয়ায় সামান্য অপ্রস্তুত হয়ে পড়ল ছেলেটি। তার চেহারায় দৃশ্যমান হলো আতঙ্ক আর ভয়। ছেলেটা ঠোঁট নেড়ে কিছু বলার আগেই পেছন থেকে ওর বাবা বললেন, এ বাড়ির নতুন সদস্য। জিনিয়া ঘাড় বাঁকিয়ে তাকালো সেদিকে। সিঁড়ি বেয়ে নামতে নামতে অত্যন্ত গুরুগম্ভীর গলায় কথাটুকু বললেন তিনি। জিনিয়া সংশয়ে ফিরে তাকায় ছেলেটার দিকে, আর একবার বাবার দিকে। আমাদের কাউকে প্রয়োজন ছিল না তো। বাসার বাইরে কাজগুলো জন্য ওর সাহায্য দরকার। একদিনেই তো কয়েকটা পার্সেল আসে এ বাসায়, সেগুলো গেট থেকে রুম অবধি আনার জন্য তো কাউকে চাই।
জিনিয়ার অতিরিক্ত শপিংয়ের নেশার জন্য তার বাবা যে তাকে খুব সূক্ষ্মভাবে খোঁচা মেরে দিলেন সেটা সে টের পেল ভালো করেই। চুপসে যাওয়া চেহারা নিয়ে সেখান থেকে আপাতত প্রস্থান নেওয়াই শ্রেয় মনে হলো ওর। থমথমে মুখে দিগন্তের দিকে তাকিয়ে আছেন জহির সাহেব। চোখে মুখে এক ভিন্ন রূপ আতঙ্ক ফুটে আছে, চোখে মুখে একটা চোরা ভাব বিরাজমান। দিগন্ত কপালে আঙুল স্লাইড করে নিজেকে স্থির করার চেষ্টা করলো। ভেতরে ভেতরে তীব্র রাগে ফেটে পড়েছে সে, কিন্তু মুখে কৃত্রিম হাসি, পাশেই ফাইল, হাতে মুয়াজ দাঁড়িয়ে শক্ত চোয়ালে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে জহিরের ওপর, যেন সুযোগ পেলেই তাকে খুবলে খাবে সে। জহির সাহেবকে উদ্দেশ্য করে দিগন্ত বলল,